আজকের টপিকটা আমরা শুরু করছি তরঙ্গ কণা দ্বৈততা বা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এবং তার সঙ্গে বস্তু তরঙ্গ বা মেটার ওয়েভস যেটাকে আমরা বলি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমরা এ পর্যন্ত যা যা পড়ে এসেছি, কোয়ান্টাম মেকানিক্স এর ইন্ট্রোডাক্টরি এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে, তার শেষের দিকে চলে এসেছি আমরা চ্যাপ্টারে। অতএব বোঝাই যাচ্ছে যে এই চ্যাপ্টারটার মানে এই টপিকটার মধ্য দিয়ে আমরা কোয়ান্টাম মেকানিক্স এর যে মূল ফাউন্ডেশন এবং তার যে ভিত্তি, এটা আমরা আরো পরিষ্কারভাবে জানতে পারবো। আমি একটু আগে থেকে বলে আসি যে আমি যখন তোমাদেরকে প্রথম বা দ্বিতীয় লেকচারে, মনে করে দেখো, কোয়ান্টাম মেকানিক্স এর যে ব্যাকগ্রাউন্ড, কোত্থেকে আসলে কিভাবে ধাপে ধাপে সংশোধনের মাধ্যমে আজকে আমরা এখানে এসেছি, তার প্রেক্ষাপটগুলো কি ছিল, বিশেষ করে আহ তোমার তাড়িত চুম্বক তরঙ্গ, তারপরে তার বিকিরণ, সেই তরঙ্গের ধরন। আমি ধাপে ধাপে বলেছিলাম আলোর কণা তত্ত্ব থেকে শুরু করে আহ হাইগেন্স প্রিন্সিপাল, তারপরে ক্লার্ক ম্যাক্সওয়েলের তাড়িত চুম্বক তত্ত্ব এবং সর্বশেষ ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। আবার সেই কোয়ান্টাম তত্ত্বের যথার্থতা আমরা পাই আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যার মধ্য দিয়ে, অর্থাৎ আহ তাড়িত চুম্বক তরঙ্গ চিহ্নায়িত এবং সেটার কণা ধর্ম রয়েছে, সেই জিনিসটা আমরা প্রতিষ্ঠা করেছি বা তার সত্যতা আমরা যাচাই করেছি পটতড়িৎ ক্রিয়ার ব্যাখ্যার মধ্যে দিয়ে, যেটা 1905 সালে আলবার্ট আইনস্টাইন করেছিলেন এবং তার আহ, সত্যতা প্রমাণিত হয় 1921 সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। এরপরে কম্পটন ইফেক্টও আমরা দেখলাম এবং সেখানেও আমরা আহ ফোটন অর্থাৎ আলোর কণার যে কণা ধর্ম, সেটা আমরা একদম স্পষ্টভাবে এবং যৌক্তিকভাবে আমরা বিশ্লেষণ করেছি। পাশাপাশি আমরা যখন আলোর ব্যতিচার, সমবর্তন, অপবর্তন, এই ধর্মগুলো যখন আমরা ব্যাখ্যা করি, সেখানে কিন্তু পুরোটাই আলো তরঙ্গ ধর্ম নিয়ে কথা বলি। তাহলে দুটো জিনিস সেখানে লক্ষ্য করা যায়। একটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া বা কম্পটন ইফেক্টের থেকে আমরা আলোর কণা ধর্ম সম্পর্কে একদম আহ, সুনিশ্চিত একটা ধারণা পাই। পাশাপাশি অপবর্তন, সমবর্তন বা ব্যতিচার, এই ধর্মগুলো থেকে আমরা তার তরঙ্গ ধর্মের সুনিশ্চিত একটা প্রমাণ পাই। একই আলো বা একই তাড়িত চুম্বক তরঙ্গের আহ মধ্যে আমরা যখন এই দু ধরনের বৈশিষ্ট্য একই সাথে দেখতে পাচ্ছি, তাহলে স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে পৃথিবীতে এমন, প্রাথমিকভাবে আমরা এভাবেই বলি যে পৃথিবীতে শক্তির উপাদানগুলির মধ্যে বা বিকিরণের মধ্যে একই সঙ্গে কণা এবং তরঙ্গ ধর্ম বিরাজমান। পরবর্তীতে আমরা যখন পদার্থের মানে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মের দ্বৈততা আমরা লক্ষ্য করলাম, তখন মেটার ওয়েভস বা বস্তু তরঙ্গ, অর্থাৎ বস্তু ধর্ম এবং তরঙ্গ ধর্ম একই সঙ্গে আমরা লক্ষ্য করে থাকি এবং আমরা লক্ষ্য করতে পারি, বা একই সঙ্গে বস্তু এবং তরঙ্গ ধর্ম প্রকৃতিতে বিরাজমান, এই কথা আমরা বলতে পারি। তো বলতে যদি পারি, নিশ্চয়ই তার একটা যৌক্তিক ব্যাখ্যা প্রয়োজন। আজকে আমরা সেই ব্যাখ্যার দিকে আগাচ্ছি। দেখো, তরঙ্গ ধর্ম যখন আমরা আলোচনা করি, তরঙ্গের উপ মানে বৈশিষ্ট্যপূর্ণ রাশিগুলি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, দশা, তরঙ্গ বেগ ইত্যাদি। তো তরঙ্গ বেগ, দশা বেগ, আবার কণা যদি বলি তাহলে কণার বেগ। খেয়াল করো, এখন দশা বেগ আর কণার বেগ কি একই হবে নাকি আলাদা হবে, তার ব্যাখ্যাটা কি হবে, এটা একটা বিষয়। এখানে এই কথাগুলিকেই একটু পুনর্বিন্যস্ত করা হয়েছে। যেমন ফোটনে আমরা ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে পাই E = H²। ওখান থেকেও কিন্তু আমরা আবার কম্পটনের ইফেক্ট থেকে বা কম্পটন প্রভাব থেকে আমরা পাই ভরবেগ থেকে H/λ, ডি ব্রগলিস হাইপোথিসিস, যেটা আমরা আজকে আলোচনা করব বা প্রমাণ করব।
তো দেখো এখানে পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। পি হচ্ছে ভরবেগ যা কণা ধর্ম প্রকাশ করে, আর এইচ বাই ল্যামডা, এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। একই সমীকরণের বাম পক্ষে কণা ধর্ম, ডান পাশে তরঙ্গ ধর্ম। এটা একই কণার বৈশিষ্ট্য বর্ণনায় এই সমীকরণ প্রতিষ্ঠিত। তাহলে এই সমীকরণ থেকেও বোঝা যাচ্ছে যে ভরবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য পরস্পর কি ব্যস্তানুপাতিক এবং তারা একটা সমীকরণ দ্বারা রিলেটেড। 1924-এ 1924-এ লুইস ডি ব্রগলি উনি এটা খুব যৌক্তিকভাবে এই ধর্মের এই যে সম্পর্ক, কণা এবং তরঙ্গ দৈর্ঘ্যের ধর্মের সম্পর্ক, এটাকে উনি প্রতিষ্ঠিত করেন। এবং সেই কারণেই আমরা এই যে এই ল্যামডাটাকে মূলত একটু পরে আমরা দেখবো, এটাকে ডি ব্রগলিস ওয়েভলেংথ বলি আমরা ফোটনের ক্ষেত্রে বা যে কোনো কণার ক্ষেত্রে, যে কোনো কণার বেগের ক্ষেত্রে তার যখনই আমরা বস্তু তরঙ্গ শব্দটা ব্যবহার করবো অর্থাৎ মেটার ওয়েভস, তখনই দেখবো যে প্রত্যেকটা কণারই একটা তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে তার গতিশীলতার সাথে, যাকে আমরা ডি ব্রগলিস ওয়েভলেংথ বলে থাকি। এবং এই যে হাইপোথিসিস বা এই যে যে মানে থিওরিটিক্যাল যে কনসেপ্ট, এটাকে আমরা বলি ডি ব্রগলিস হাইপোথিসিস। একটু আসা যাক প্রকৃতিতে এই যে প্রতিসাম্য, এই প্রতিসাম্যটা আমরা দেখতে পাই কিনা, অথবা যদি দেখে থাকি কিভাবে দেখি। ডি ব্রগলি অনুভব করেন যে প্রকৃতি প্রতিসাম্য ভালোবাসে এবং স্বাভাবিক, কারণ অ্যাসিমেট্রিক নেচারে কখনো থাকতে পারে না, তাহলে নেচার তার ব্যালেন্স হারাবে। প্রতিটা ক্ষেত্রেই প্রকৃতিতে একটা প্রতিসাম্য রয়েছে বা সিমেট্রিক্যাল সিমেট্রি রয়েছে অর্থাৎ। ডি ব্রগলি অনুভব করেন যে প্রকৃতি প্রতিসাম্য ভালোবাসেন পদার্থের জন্য তো অবশ্যই সত্য। পদার্থ ও শক্তি এই দুই মৌলিক রূপে প্রকৃতি নিজেকে প্রকাশ করে থাকে, এটা আমরা জানি। শক্তির বা বিশেষ করে বিকিরণের ক্ষেত্রে দ্বৈত প্রকৃতির সত্যতা প্রমাণিত হয়েছে, আর তাই পদার্থের ক্ষেত্রে দ্বৈত প্রকৃতি থাকা অসম্ভব কিছু নয়। এটা ফার্স্ট তোমার কি বলে কনসেপ্ট বলতে পারো বা ওনার প্রস্তাবনা বলতে পারো। আমরা তার আর একটা সাদৃশ্য যদি খুঁজি, যেমন আমরা মেকানিক্স এবং জিওমেট্রিক্যাল অপটিক্সে কোনো প্রতিসাম্য পাই কিনা দেখ। তোমরা মনে করে দেখো, আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে পড়বো, তোমাদের মানে সেকেন্ড ইয়ারে ক্লাসিক্যাল মেকানিক্স পড়াচ্ছি আমি, ডিআলেম্বার্টস প্রিন্সিপাল এবং ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন পর্যন্ত আমরা গিয়েছি। এরপরে হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন আসবো। তো হ্যামিল্টনস একটা নীতি হচ্ছে, পদার্থ যখন গতিশীল হয় তখন সে এমন পথ নিজের থেকে, তুমি যদি বাইরে থেকে বাধ্য না করো সেটা ভিন্ন কথা, কিন্তু পদার্থটিকে যদি আপনা আপনি, কণাটিকে তুমি যদি আপনা আপনি চলতে দাও, তাহলে সে এমন পথ সবসময় অনুসরণ করবে যেখানে তার মানে ক্রিয়া অর্থাৎ অ্যাকশনটা সর্বনিম্ন হবে। দ্যাট মিনস চেঞ্জ অফ মোমেন্টাম উইল বি জিরো। সে এরকম একটা পথ বেছে নেবে। আমরা বলতে পারি ডেল্টা ভেরিয়েশন অফ এমভি টোটাল ইন্টিগ্রেশন পি1 টু পি2 পয়েন্টের মধ্যে, বা পি1 মোমেন্টাম থেকে পি2 মোমেন্টাম পর্যন্ত যেমন চিন্তা করি, তাহলে তার ভেরিয়েশন হবে শূন্য। অর্থাৎ তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, তুমি একটা কাচের মার্বেলকে যদি একটা ঢালু জায়গাতে ছেড়ে দাও, তাহলে সে কিন্তু ওই পথ দিয়েই যাবে যে পথে তার বাধা কম এবং যে পথে তার উপরে আহ ক্রিয়াবল মানে ক্রিয়াবলের পরিমাণ সবচেয়ে কম হয়, সেই পথটাই সে অনুসরণ করবে। এটা হচ্ছে পদার্থের বা কণার একটা প্রাকৃতিক ধর্ম। একইভাবে তুমি যদি আলোর ক্ষেত্রে চিন্তা করো, ফার্মার্স প্রিন্সিপাল, সেখানেও বলা হয়েছে যে আলো এক বিন্দু থেকে আর এক বিন্দুতে যাওয়ার সময় ওই পথটাই সে বেছে নিবে আপনা আপনি, যে পথে যেতে তার সময় কম লাগে। অর্থাৎ আমরা যেটাকে বলি আলোক পথের দূরত্ব কম হবে। আলোক পথ মানে হচ্ছে মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং জ্যামিতিক পথের যে গুণফল তাকে বলা হয় আলোক পথ। তাহলে জ্যামিতিক পথ যদি ডিএস হয় আর মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে টোটাল ভেরিয়েশন অফ দিস পাথ উইল বি ইকুয়াল টু জিরো। অর্থাৎ পি1 থেকে পি2 এর মধ্যে তার আলোক পথের যে ভেরিয়েশন আর সর্বনিম্ন পথ যদি হয় সেটা, তাহলে ডেল ভেরিয়েশন অফ পি1 টু পি2 মিউ ডিএস উইল বি ইকুয়াল টু জিরো। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ বলবিদ্যার ক্ষেত্রে এমভি বা ভরবেগ যে ক্যারেক্টার শো করছে, আলোর গতিশীলতার ক্ষেত্রে মাধ্যমের প্রতিসরাঙ্ক ঠিক সেরকম একটা জায়গায়
অবস্থান করছে, দুটো সমীকরণ কম্পেয়ার করে দেখো। তাহলে উপরের সমীকরণ দুটো তুলনা করলে এদের মধ্যে বিরাট সাদৃশ্য পরিলক্ষিত হয় এবং এ থেকে সিদ্ধান্ত করা যায় যে পদার্থ ও বিকিরণের কিছু কিছু ধর্ম অভিন্ন। স্পষ্টত মিউ এবং এমভি ইকুয়াল টু পি, দ্যাট মিনস ভরবেগ, পরস্পর সমানুপাতিক। অর্থাৎ এই দুটো সমীকরণ কম্পেয়ার করলে আমরা ইজিলি এই কথা বলতে পারি যে এরা সমধর্মী। দুই ক্ষেত্রটা ভিন্ন, কিন্তু তারা সমধর্মী ধর্ম বা চরিত্র পোষণ করছেন। আবার আলোক বিজ্ঞানের ধারণা অনুসারে প্রতিসরাঙ্ক মিউ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর ব্যস্তানুপাতিক। পাশাপাশি দেখো, আমরা একটু আগে দেখলাম যে ভরবেগ তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। আবার আলোকবিদ্যা থেকে আমরা জানি প্রতিসরাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাহলে অবশ্যই আমি বলতে পারি যে প্রতিসরাঙ্ক এবং ভরবেগ পরস্পর সমানুপাতিক, কারণ দুজনেই তারা কি তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তো ডি ব্রগলি এই ধ্রুবকের এই যে সমানুপাতিক একটা ধ্রুবক, সেই ধ্রুবকের মান বের করেন এবং সেটা দেখা যায় প্লাঙ্কের ধ্রুবক এইচ এর সমান। আমরা আরেকটু দেখি, ডি ব্রগলি প্রস্তাব করেন যে চলমান কণার শক্তি কণার সহযোগী তরঙ্গ সদৃশ কোনো কিছু দ্বারা সংবাহিত হয়, ঠিক যেমনটি ঘটে এইচ নিউ শক্তির ফোটনের সাথে সংশ্লিষ্ট তরঙ্গের ক্ষেত্রে। পদার্থ কণিকা, কথাটা ভালো করে খেয়াল করো, যেহেতু বাংলা একটু কঠিন মনে হচ্ছে, মানে আমরা যদি ইংরেজিতে এই জিনিসটা আর একটু সহজ করে বুঝতে চাই, তাহলে কি হবে, দ্য মানে মোশন অফ দ্য পার্টিকেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়েভ লাইক ক্যারেক্টারিস্টিক্স। এই কথাটাই বোঝানো হচ্ছে যে ডি ব্রগলি প্রস্তাব করেন যে চলমান কণার শক্তি কণার সহযোগী তরঙ্গ সদৃশ কোনো কিছু দ্বারা সংবাহিত হয়, ঠিক যেমনটি এইচ নিউ শক্তির ফোটনের সাথে সংশ্লিষ্ট তরঙ্গের ক্ষেত্রে। পদার্থ কণিকা অবশ্যই কিছু একই শ্রেণীর দশা তরঙ্গের সহযোগী হবে এবং এ তরঙ্গ সমূহের দশা সম্পর্কে ব্যতিচারী প্রভাব সৃষ্টি করবে। পদার্থ কণিকা অবশ্যই কিছু একই শ্রেণীর দশা তরঙ্গের সহযোগী হবে। দ্যাট মিনস কি, কণার সঙ্গে মানে সংশ্লিষ্ট কণাটি যখন গতিশীল হবে তার সাথে অবশ্যই অ্যাসোসিয়েটেড থাকবে, সহযোগী হিসেবে থাকবে কিছু একই শ্রেণীর তরঙ্গ, এবং এই তরঙ্গ সমূহের দশা সম্পর্ক ব্যতিচারী প্রভাব সৃষ্টি করে। তার মানে আমরা ব্যতিচারের ক্ষেত্রে তরঙ্গের যে ধর্মগুলো দেখতে পাই, সেক্ষেত্রে দশার সাথে ব্যতিচারের শর্তগুলো যেভাবে রিলেটেড, তোমরা নিশ্চয়ই অপটিক্স পড়েছো এবং তোমরা আলোর ব্যতিচার পড়েছো, যে সমধর্মী হলে মানে সমদশা হলে সেখানে কি হবে, বিপরীত দশা হলে কি হবে, এই যে দশা সম্পর্ক ব্যতিচারী প্রভাব সৃষ্টি করবে, সেটা কিন্তু কণার ক্ষেত্রেও সত্য। এবং পরবর্তীতে আমরা দেখব যে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট, এটা খুব বিখ্যাত একটা এক্সপেরিমেন্ট ছিল ইলেকট্রন রিফ্লেকশনের, এবং সেখানে প্রমাণিত হয়েছে যে ইলেকট্রনও তরঙ্গ ধর্ম পোষণ করে এবং ইলেকট্রনের আলোর মতোই তার ডিফ্রেকশন ক্যারেক্টার আমরা স্টাডি করেছি, প্রমাণ করেছি। তো সেটা আরো পরে আছে, এক্সপেরিমেন্টের বর্ণনা পরে আছে, তোমরা চাইলে দেখতে পারবে। এখন দেখো, কোন একটি বস্তুর যদি বেগ হয় ভি আর ভর হয় এম, এবং ভরবেগ যদি সরি কি বলে বিভব শক্তি যদি আমরা পটেনশিয়াল এনার্জি পি দিয়ে প্রকাশ করি, আমি এখানে তোমাদেরকে ডিসকারেজ করব, শুধু পি না লিখে তোমরা ইপি লিখতে পারো, এটা কাইনেটিক এনার্জি, এটা পটেনশিয়াল এনার্জি, কেননা শুধু পি দিয়ে আমরা ভরবেগ প্রকাশ করছি, সো এটা একটা ঝামেলা সৃষ্টি করতে পারে, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। তো সেক্ষেত্রে আমরা পটেনশিয়াল এনার্জি পি না লিখে আমরা ইপি বা অন্য কিছু দিয়ে লিখতে পারি। তাহলে ওই কণার টোটাল এনার্জি হবে ইজ ইকুয়াল টু এইচ নিউ, অর্থাৎ সাম অফ কাইনেটিক অ্যান্ড পটেনশিয়াল এনার্জি উইল বি ইকুয়াল টু এইচ নিউ। ক্লিয়ার? তাহলে বস্তু তরঙ্গের গ্রহণযোগ্য তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়, কিন্তু তরঙ্গের দশাবেগ তথা কম্পাঙ্ক নির্ণয় করা যায় না। ভালো করে খেয়াল করো, বস্তু তরঙ্গের গ্রহণযোগ্য তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়, কিন্তু তরঙ্গের দশাবেগ তথা কম্পাঙ্ক নির্ণয় করা যায় না। তাই দশাবেগ ছাড়াও কণার সাথে জড়িত তরঙ্গ সমূহের গুচ্ছ বেগ বিবেচনা করা হয়। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ ফেজ ভেলোসিটি এবং ওয়েভ ভেলোসিটি। ফেজ ভেলোসিটি হচ্ছে তরঙ্গের বেগ, কিন্তু কণাটি যে গতিশীল আছে, হ্যাঁ, সরি ওয়েভ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি। ফেজ ভেলোসিটিটাই হচ্ছে ওয়েভ ভেলোসিটি, অর্থাৎ তরঙ্গ বেগ এবং দশাবেগ সেম জিনিস, অর্থাৎ যে বেগে ওই
তরঙ্গের দশা পরিবর্তিত হতে থাকে, ওটাই হচ্ছে তরঙ্গের বেগ। কিন্তু পাশাপাশি এই যে যে কণাটি একসঙ্গে একগুচ্ছ তরঙ্গের ন্যায় আচরণ করছে, সেই বেগটা হচ্ছে কণার বেগ। সো কণার সাথে স্বতন্ত্র তরঙ্গ অবস্থান করতে পারে না। যদি একটা কণা একটা সিঙ্গেল তরঙ্গকে ডেসক্রাইব করত, তাহলে ওই কণাটি সার্বক্ষণিক তরঙ্গ ধর্ম প্রদর্শন করবে, যেটা আসলে আমাদের প্রস্তাবনার সাথে সাংঘর্ষিক। কণাটি যখন গতিশীল হবে, সে সর্বদাই একগুচ্ছ তরঙ্গ ডেসক্রাইব করবে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একগুচ্ছ তরঙ্গকে সে ডেসক্রাইব করবে, এবং সেই একগুচ্ছ তরঙ্গের যে বেগ, সেটা দিয়ে আমরা কণার বেগকে ক্যারেক্টারাইজ করতে পারি। এই জন্য এই ক্ষেত্রে দুটো কথা চলে আসে, একটা হচ্ছে ফেজ ভেলোসিটি আর একটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি। দেখা যাক আমরা এটাকে আর একটু সামনের দিকে নিই। সুতরাং বিচ্ছুরক মাধ্যমে একগুচ্ছ তরঙ্গ কণার সহগামী হবে, কথাটা খুব গুরুত্বপূর্ণ। ডিসপার্সিভ মিডিয়ামে ডিসপার্সিভ মিডিয়ামে বা বিচ্ছুরক মাধ্যমে একগুচ্ছ তরঙ্গ একই সাথে ওই কণার সাথে সহযোগী হবে বা অ্যাসোসিয়েটেড থাকবে। মাধ্যমে প্রতিসরাঙ্ক গুচ্ছের গাঠনিক তরঙ্গের বেগের পরিবর্তন ঘটায়, এবং মাধ্যমে প্রতিসরাঙ্ক মানে হচ্ছে, আমরা জানি প্রতিসরাঙ্ক কি, আলোর দিক পরিবর্তন করায়, অর্থাৎ গতিশীলতার মধ্যে দিক পরিবর্তনের কারণ হিসেবে কাজ করে। সেই ক্যারেক্টারটাকে আমরা প্রতিসরাঙ্ক বলে থাকি। স্নেলের সূত্র থেকে আমরা তার সংজ্ঞাও শিখেছি। তো মাধ্যমে প্রতিসরাঙ্ক গুচ্ছের গাঠনিক তরঙ্গের বেগের পরিবর্তন ঘটায়, এবং তাই তরঙ্গের দশা সম্পর্কের পরিবর্তন ঘটে। তাহলে দশা তো অ্যাকচুয়ালি একটা তরঙ্গের যে কোনো বিন্দু সার্বিক, যে কোনো মুহূর্তে তার সার্বিক যে বর্ণনা দেয়, তাকে আমরা দশা বলে দিই। তাহলে তরঙ্গ দশাবাহকের বেগকে দশাবেগ, অর্থাৎ দশা পরিবর্তনের হারকেই দশাবেগ বলা হয়। সেটা একটু আগে আমি উল্লেখ করে এসেছি। বস্তু তরঙ্গের গুচ্ছ বেগই হলো বস্তু কণার বেগ, সেটাও আমি বলেছি একটু আগে তোমাদের। কাজে একগুচ্ছ তরঙ্গ কণার গতির একগুচ্ছ তরঙ্গ কণার গতি সহগামী হবে, এই কথাটা আবার পুনরাবৃত্তি হলো। এখন গুচ্ছবেগ ভিজি এবং দশাবেগ ভিপি হলে তার সম্পর্কটা আমরা কিভাবে দেখাতে পারি? ধরো একটু আগে যেমন বললাম যে ফেজ ভেলোসিটি ইজ দ্য ভেলোসিটি অফ ওয়েভ, আর গুচ্ছ তরঙ্গের যে বেগ সেটাই হচ্ছে আমাদের গুচ্ছ বেগ বা গ্রুপ ভেলোসিটি। এখানে লক্ষ্য করো, এই চিত্রটা দেখে ভালো করে তাকাও। এখানে আমি দেখতে পাচ্ছি যে সবার উপরে প্রদর্শিত এবি এর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং তরঙ্গ বেগ ভিপি। তাহলে তরঙ্গ বেগ যদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে এই হচ্ছে ল্যামডা, অথবা এই শীর্ষ থেকে এই শীর্ষ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ল্যামডা। আচ্ছা, তরঙ্গের বেগকে আমরা বলেছি ফেজ ভেলোসিটি, সুতরাং আমরা সেটাকে ভিপি দিয়ে প্রকাশ করতে পারি। এই তরঙ্গ ভিপি বেগে সামনের দিকে যাচ্ছে। এর নিচে প্রদর্শিত তরঙ্গ এ প্রাইম বি প্রাইমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্লাস ডি ল্যামডা, এবং তরঙ্গ বেগ ভি প্লাস ডিবি, এটা ইউ প্লাস ডিবি না, ভি প্লাস ডিবি লিখো। তরঙ্গদ্বয় একই দিকে প্রবাহিত হচ্ছে। আমরা একটু আগে বলেছি যে একটা কণার সাথে একগুচ্ছ তরঙ্গের সংশ্লিষ্টতা রয়েছে, এবং পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি মানে নির্ণয় করা খুব টাফ, যে কারণে আমরা তাকে একগুচ্ছ তরঙ্গের সামষ্টিক রূপিক আকারে আমরা তার বেগ বা তরঙ্গ দৈর্ঘ্য অথবা আহ, তার কম্পাঙ্ককে আমরা ডিফাইন করব। তাহলে আরেকটি তরঙ্গ বলতে আমি এই যে একগুচ্ছ তরঙ্গ বলছি, তা আমি এখানে দুটো তরঙ্গ মনে করো বিবেচনা করেছি। এটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম পথে যাচ্ছে, এবং তার বেগ হচ্ছে ভিপি প্লাস ডিভিপি প্রাইম। আচ্ছা, টি ইজ ইকুয়াল টু জিরোতে এই নিচের তরঙ্গটির শীর্ষবিন্দু এ প্রাইম, উপরের তরঙ্গের শীর্ষবিন্দু এ থেকে সামান্য একটু পিছনে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, এবং সেই পিছনে থাকার পরিমাণটা মনে করো ডি ল্যামডা পরিমাণ। অর্থাৎ এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্লাস ডি ল্যামডা। আর যদি আমরা এটাকে ল্যামডা বলি, তার সাথে তুলনা করলে ল্যামডা প্লাস ডি ল্যামডা করতে পারি। আচ্ছা, ধরা যাক টি ইজ ইকুয়াল টু জিরো সময় উভয় তরঙ্গের তরঙ্গ শীর্ষ বি এবং বি প্রাইম সমাপতিত হয়, এবং এর টি সময় পর বি প্রাইম এর স্মরণ হয় ডি ল্যামডা। যখন টি ইজ ইকুয়াল টু জিরো, এই যে টি ইজ ইকুয়াল টু জিরো, এই টি ইকুয়াল টু জিরোতে এর সাথে নয়, খেয়াল করতে হবে, বি এর সাথে বি প্রাইম সমাপতিত হয়েছে, এবং তার সামান্য একটু সময় পরে, ধরো টি সময় পরে সে ডি ল্যামডা পরিমাণ দূরত্বে সরে গেছে, এই কথাটা আমরা বলছি। যে সমাপতিত হয় এবং টি সময় পরে বি প্রাইমের স্মরণ হয় ডি ল্যামডা।
আদি অবস্থায় এ প্রাইম বিন্দু ডি ল্যামডা পরিমাণ এ এর পিছনে থাকায় টি সময় অন্তে এ প্রাইম ও এ বিন্দু সমাপতিত হবে। তার মানে হচ্ছে যে সময়ে বি প্রাইম বিন্দুটা, এই তরঙ্গটা যখন সরে বি প্রাইম ডি ল্যামডা পরিমাণ সরে গেল, তাহলে এ প্রাইম ডি ল্যামডা পরিমাণ এগিয়ে গেল। এগিয়ে গেলে এ প্রাইম বিন্দুটা চলে আসবে এইখানে, অর্থাৎ তখন এ এবং এ প্রাইম সমাপতিত হবে। তাহলে শুরুতে কি ছিল? এ থেকে এ প্রাইম বিন্দু ডি ল্যামডা পরিমাণের পিছনে ছিল, এবং বি এবং বি প্রাইম বিন্দুটি ছিল তারা পরস্পরের উপর সমাপতিত। তাহলে এই হচ্ছে টি ইকুয়াল টু জিরো সময়ের সিনারিও। এরপরে টি সময় পরে এ বিন্দুটি, এ প্রাইম বিন্দুটি সরে ডান দিকে এই বরাবর যখন আসছে, তখন এ এবং এ প্রাইম বিন্দু সমাপতিত হচ্ছে। অন্যদিকে দেখো বি প্রাইম বিন্দুটি বি থেকে ডি ল্যামডা পরিমাণ সরে যাচ্ছে, তারা কিন্তু একই দিকে গতিশীল। সুতরাং টি ইজ ইকুয়াল টু জিরো সময়ে বি বি প্রাইম অবস্থানে এবং টি ইকুয়াল টু টি সময়ে এ এ প্রাইম অবস্থানে উভয় তরঙ্গের দশা সম্পর্ক শূন্য। মানে কি? তারা সমদশায় রয়েছে। কাজেই এই দুই অবস্থানে তরঙ্গদৈর্ঘ্য পরিপন্ন হবে এবং তরঙ্গের বিস্তার চরম হবে। আমরা জানি যদি দুটি তরঙ্গ সমদশায় সমপতিত হয়, তাহলে তারা গঠনমূলক ব্যতিচার বা সুপারপজিশনের ক্ষেত্রে তারা সর্বোচ্চ পরিমাণ বিস্তার আমাকে দিল। অর্থাৎ এই যে সমাপতিত হয়ে দুটো তরঙ্গের মিলিত হওয়ার ফলে একটা গুচ্ছ তৈরি হলো, বা দুটো তরঙ্গের সমন্বয়ে একটি তরঙ্গ ডিসক্রাইব করলো, তাহলে সেক্ষেত্রে সমদশায় আপতিত হলেই সেই জায়গাটি ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড শো করবে। তাহলে গ্রাজুয়ালি কি হচ্ছে দেখো, যখন আমি এটাকে, এই দুটো তরঙ্গকে একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, তার ভেরিয়েশনটা কিভাবে হচ্ছে সেটা একটু দেখো। বিষয়টা যে শুধুমাত্র দুটো তরঙ্গের ক্ষেত্রে আমরা বলছি তা কিন্তু না, আমরা এখানে বোঝার সুবিধার জন্য আমরা প্রাথমিকভাবে দুটো তরঙ্গ বিবেচনা করে কথাটা বলছি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা আস্তে আস্তে সরে যাচ্ছে, একটা তফাৎ রয়েছে বিধায় এরা গ্রাজুয়ালি আগাচ্ছে, এবং তারা কোনো এক সময় পরস্পরের উপরে আসছে, কোনো এক সময় বিপরীতে চলে যাচ্ছে, কোনো এক সময় সমদশায় মিলিত হচ্ছে। এই কাণ্ডগুলো ঘটছে। এটা যখন এইখানে আসবে তখন হয়তো এর সাথে সমাপতিত হবে। ঠিক আছে? তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো, এটার ক্যারেক্টারটা অনেকটা এরকম হচ্ছে। ধরো এটা একটা প্যাকেট, দুজনে মিলে গুচ্ছ তরঙ্গ, এই ধীরে ধীরে হয়তো তার এটা বাড়ছে, এই কোথাও চরম হচ্ছে, সেখান থেকে আবার পেজ পরিবর্তন হতে কমে যাচ্ছে, এই ধরনের ক্যারেক্টার। বুঝতে পেরেছো? এই হচ্ছে, তাহলে কণাটা যখন গতিশীল হচ্ছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড তরঙ্গের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম। এটাকে আমরা বলছি গুচ্ছ, তরঙ্গের গুচ্ছ বা গ্রুপ। তো এই গ্রুপটা যে ভেলোসিটি নিয়ে আগাচ্ছে সেটাই হচ্ছে গ্রুপ ভেলোসিটি বা কণার গতিবেগ। তাহলে গ্রুপ ভেলোসিটি এবং ফেজ, ফেজ ভেলোসিটি মানে এই যে তরঙ্গটির ফেজ চেঞ্জ হচ্ছে, এ যখন আগাচ্ছে একটা নির্দিষ্ট বেগ বলেছে আমি ভিপি, তাহলে টি সময়ে ভিপি পরিমাণ দূরত্ব সে অতিক্রম করছে। নিশ্চয়ই এই বিন্দুটা যদি যখন এইখানে আসবে তখন এখানে তার যা দশা ছিল, এখানে দশা কি সমান হবে? সমান হবে দশা? না। না স্যার। তার আমি আরো একটু মানে ক্যালকুলেশন করে তোমাদের বলে দিই। দেখো, একটা তরঙ্গ যাত্রা করেছে, একদম প্রাথমিক ভাবে বুঝছো তুমি। এটা যদি জিরো হয়, এটা হচ্ছে পাই/2, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে থ্রাইস পাই/2, এটা হচ্ছে টুয়াইস পাই। ক্লিয়ার? কণাটি যখন গতিশীল হচ্ছে, তোমার তরঙ্গের দশা গ্র্যাজুয়ালি চেঞ্জ হতে হতে এই কাণ্ডটা এভাবে ঘটছে না? তাহলে যেটা এখন মনে করো টি ইকুয়াল টু জিরোতে এখানে ছিল একটা, ফর এক্সাম্পল এটা যদি টি/4 হয়, তাহলে টি/4 মানে পর্যায়কালে 4/1 তো টি/4 তার দশা কত হচ্ছে? পাই/2 হয়ে যাচ্ছে না? আবার এটা যদি টি/2 হয়, হাফ হয়, তাহলে টি/2 সময় পরে তার দশা হয়ে যাচ্ছে জিরো। দেখেছো পরিবর্তনটা হচ্ছে? কার সাথে হচ্ছে? ভিপি বেগে এটা আগাচ্ছে, এই কারণেই পরিবর্তনটা হচ্ছে। রাইট? জি স্যার।
তার মানে কি? তার মানে হচ্ছে সময়ের সাথে তার দশা যে হারে পরিবর্তন হচ্ছে, তরঙ্গটা সেই হারে তার গতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। এই জন্যই দশাবেগ বলতে আমরা তরঙ্গ বেগ বুঝি। কিন্তু গ্রুপের ক্ষেত্রে সেটা নয়। গ্রুপের ক্ষেত্রে কিন্তু একাধিক তরঙ্গের সমাপতনের ফলে সে যে এই ম্যাক্সিমাম মিনিমাম থেকে একটা, তোমরা আমাকে প্রশ্ন করো না যে স্যার এরপরে তো ভ্যানিশ, এরপরে কি হবে? এই যে মিনিমাম হয়ে গেল, এরপরে আবার আরেকটা প্যাকেট শুরু হলো। ক্লিয়ার? এইভাবে আরেকটা প্যাকেট শুরু হলো এরপর থেকে। মাথায় ঢুকলো জিনিসটা? স্যার গুচ্ছবেগে কি একসাথে অনেকগুলা মানে তরঙ্গ একসাথে থাকে বিধায় কোনোটা হচ্ছে মানে চরম বিন্দুতে থাকে, কোনোটা হ্যাঁ, হ্যাঁ। দশাবেগ এবং থাকে আবার শূন্য থাকে চরম এই যদি কারণে? হয় তাহলে, চরম যদি হয় তাহলে অবমুত হবে, হবে না? এরকম যে একটা যদি চরম হয় আরেক মানে একটা দশাবেগ থাকলো আরেকটা থাকলো না, এই কারণে কি ওইটা হচ্ছে মানে যে গ্রুপ ভ্যালোসিটি থাকে আর এটা থাকে না এরকম? ইয়েস। এবং এটা যে ছিন্নায়িত হয়ে যাচ্ছে, তার ছিন্নায়িত হওয়ার পদ্ধতিটা বুঝতে পেরেছো? এই যে এখানে এসে একদম জিরো অ্যাম্পলিচিউড, তাহলে কি হলো? তার মানে এটা এর আগে আরেকজন শেষ হয়েছে, এখান থেকে আবার শুরু হলো। একইভাবে এটা এখানে শেষ হয়েছে, এরপর আরেকটা শুরু হলো। এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত একটা সেশন শেষ হয়ে গেল না? জি স্যার। সবাই একটু রেসপন্স করো, নাহলে আমি বুঝতে পারছি না। বিষয়টা কিন্তু এত জটিল কিছু না, দেখো। এখান থেকে একটা সেশন শেষ হলো, এরপরে আর একটা সেশন শুরু হবে ওইভাবে। তাহলে সেটাকে তুমি আরেকটা প্যাকেট ধরো, তাহলে কি হলো? এটা অ্যাকচুয়ালি চিহ্নিত হয়ে গেল না জিনিসটা? এটা একটা ইউনিট, এটা আর একটা ইউনিট। জি স্যার। জিনিসটা বুঝতে পেরেছো? একটা মিনিমামে পৌঁছানোর পরে তো আর একটা মিনিমাম থেকে ম্যাক্সিমামের দিকে যাবে। তাহলে এই যে দুটোর মাঝখানে যে জায়গাটা, এই জায়গাতে গিয়ে কি হলো? তার একটা কনক্লুশন হয়ে গেল না? এখানে গিয়ে সে একটা এন্ডিং হলো না তার? এরপরে আর একটা ইউনিট শুরু হচ্ছে না? জি স্যার। এই, তাহলে এই যে যে প্যাকেট, এইটাকে আমরা বলছি গ্রুপ। অর্থাৎ এই গ্রুপটার ফরমেশনের জন্য যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিসটা হচ্ছে আমরা ডিসকাস করছিলাম এতক্ষণ, বইয়ের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি। ওটা কিভাবে হয় তার এক্সাম্পল হিসেবে আমরা দুটো তরঙ্গকে ধরে নিয়ে আমরা হিসাবটা করছি। তাহলে এবার একটু আমরা আসি, দেখো। ধরা যাক টি সময়ে চরম এবং নিয়ন্ত্রণ মোড়ক, ওই যে মোড়ক বললাম এনভেলপ প্যাকেট, ওয়েব প্যাকেট। নিয়ন্ত্রক মোড়ক মানে মডুলেশন এনভেলপ। উপরিপন্ন অবস্থানের যে কোনো পার্শ্বে এস পরিমাণ সরে যায়, যে কোনো পার্শ্বে এস পরিমাণ সরে যায়। এ সরণের হারই হলো গুচ্ছবেগ বা ভিজি। একটু আগেই আমি বোর্ডে যে কথাটা বলছিলাম, যে এই যে প্যাকেটটা সরছে বা প্রসিড করছে, একজনের একটা মোড়কের পরে আর একটা মোড়ক শুরু হচ্ছে, যদিও বিচ্ছুরক মাধ্যমে স্বতন্ত্র তরঙ্গগুলো তাদের দশাবেগ ভিপি সহকারে গতিশীল থাকে। তাহলে এই যে প্যাকেটটা সরে গেল, অর্থাৎ টোটাল দুইটা তরঙ্গের কম্বাইন্ড যে পজিশন, সেটা সরে গেল এস পরিমাণ। এস পরিমাণ পরে গিয়ে আবার সেই একই ধরনের কাণ্ড মনে করো শুরু হলো। এক্ষেত্রে কিছু সময় পরে এ এবং এ প্রাইম যখন একই রেখায় আসছে, বি থেকে বি প্রাইম সরে গেছে, যেটা আমরা একটু বললাম। এই মাঝখানে, এর মাঝখানে এস পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করেছে এই মোড়ক। তাহলে এস পরিমাণ ডিস্টেন্স যদি ট্রাভেল করে থাকে, আর এর মধ্যে যদি এই সিচুয়েশন হতে টি সময় ব্যয় হয়ে থাকে, তাহলে এই পজিশন থেকে এই পজিশনে আসতে, অর্থাৎ বি প্রাইমের এই অবস্থান থেকে বি প্রাইমের এই অবস্থানে আসতে সময় লেগেছে টি। তাহলে এর মধ্যে তাদের কম্বাইন্ড যে ডিসপ্লেসমেন্ট তারা ট্রাভেল করেছে, সেটাকে যদি আমি ফেজ ভেলোসিটির মাধ্যমে বলি, তাহলে বি থেকে বি প্রাইম, বি এর এই অবস্থান থেকে এই অবস্থানে আসতে টি টাইম লাগলে এই ডিস্টেন্সকে আমি ভিপি ইন্টু টি ডিস্টেন্স বলতে পারি। কেননা বেগ কিন্তু কনস্ট্যান্ট বেগ এবং এর উপরে কোনো অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন নাই। তাহলে এটা যদি ভিপি টি হয় আর এটা যদি এস হয়, তাহলে ভিপি টি আর এস কে যদি আমি ডিফাইন করতে চাই, আমি কিভাবে করতে পারি? দেখো, আমার এস ইজ ইকুয়াল টু এ থেকে বি, এটা হচ্ছে ল্যামডা।
আর ভিপিটি হচ্ছে এই পর্যন্ত। এখান থেকে মানে বি এর এই অবস্থান থেকে বি এর এই অবস্থান পর্যন্ত হচ্ছে ভিপিটি। অর্থাৎ বি বিন্দুটি তার পূর্ববর্তী দশা থেকে পরবর্তী সমদশায় আসতে যে সময় লেগেছে সেই সময়টা হচ্ছে টি, এবং ফেজ ভেলোসিটি বা তরঙ্গ বেগ হচ্ছে ভিপি। তাহলে এই দূরত্ব অতিক্রম, যে দূরত্ব অতিক্রম করলো তার পরিমাণ হচ্ছে ভিপিটি। তাই ভিপিটি আর এ থেকে বি এর ডিস্টেন্স, দুটি সদৃশ দশা সম্পন্ন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে এস ইজ ইকুয়াল টু হচ্ছে ভিপিটি মাইনাস ল্যামডা। আমি কথাটা লিখতে পারি এভাবে, এস ইজ ইকুয়াল টু ভিপিটি মাইনাস ল্যামডা। আবার যেহেতু মডুলেশন এনভেলপ বা ওয়েভ প্যাকেট যেটাকে আমরা বলছি, সে এস ডিস্টেন্স ট্রাভেল করেছে টি সময়ের মধ্যে, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়েভ প্যাকেটের ট্রাভেল ডিস্টেন্স। আর তরঙ্গ যে ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা হচ্ছে ভিপিটি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত। তাহলে গ্রুপ ভেলোসিটি বা ওয়েভ প্যাকেটের যে ভেলোসিটি সেটা হচ্ছে দূরত্ব বাই সময়। দূরত্ব আবার ভিপি টি মাইনাস ল্যামডা। সুতরাং ভিজি এর ওখানে এস এর ভ্যালু বসিয়ে দাও, আমরা পাচ্ছি ভিজি ইকুয়াল টু ভিপি মাইনাস ল্যামডা বাই টি। এখন দেখো, ডি ল্যামডা যদি ডিফারেন্স হয়, তাহলে ডি ল্যামডা মানে হচ্ছে নিচের তরঙ্গটি টি সময় যে দূরত্ব অতিক্রম করেছে মাইনাস উপরের তরঙ্গটি যে দূরত্ব অতিক্রম করেছে। নিচের তরঙ্গের বেগ হচ্ছে ভিপি প্লাস ডিভিপি, উপরের তরঙ্গের বেগ হচ্ছে ভিপি। তাহলে ভিপি প্লাস ডিভিপি টি মাইনাস ভিপি টি ইজ ইকুয়াল টু টি ইন্টু ডিভিপি। সো টি ইজ ইকুয়াল টু ডি ল্যামডা বাই ডিভিপি। এটা হচ্ছে টি এর ভ্যালু বের করলাম। এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলে আমরা পাচ্ছি Vg is equal to Vp minus lambda into dVp by that. This is the relation between phase velocity and group velocity. এটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসে যে দশাবেগ এবং কি বললাম, বলো না, গুচ্ছবেগ এবং দশাবেগ দশাবেগের মধ্যে সম্পর্ক। উচ্চবেগের মধ্যে উৎসবেগ আর সম্পর্ক। দশাবেগের মধ্যে সম্পর্ক। গুচ্ছবেগ এবং দশাবেগের মধ্যে সম্পর্ক প্রতিপাদন করো। এরপরে যেটা করা হয়েছে, মূল রিলেশন কিন্তু এটাই। আর এরপরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে কি, তোমার কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন ধরো, আমরা ভিজি কে যদি ডি ব্রগলি যে হাইপোথিসিস সেই অনুযায়ী আমি যদি গ্রুপ ভেলোসিটিকে কণার বেগ ভি হিসেবে চিহ্নিত করি, যেটা এর আগে আমরা আলোচনা করলাম যে গ্রুপ ভেলোসিটিটা হচ্ছে কণার বেগ, তাহলে আমরা চিহ্নে কিছু পরিবর্তন করতে পারি এবং সেখানে ডিভিপি বাই ডি ল্যামডা, তারপরে এই মানগুলো আমরা এখন অন্যভাবে এক্সপ্রেস করতে পারি। যেমন ধরো, আহ আমরা জানি যে আহ 1.52 সমীকরণ কই গেল, সমীকরণ নাম্বার 1.52 হচ্ছে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু এইচ নিউ। আচ্ছা, তাহলে কণার সাথে সংযুক্ত তরঙ্গের দশাবেগের মাধ্যমে কণার বেগ প্রকাশ পায় এবং ডিভিপি বাই ডি ল্যামডা সাধারণত ধনাত্মক হয় বিধায় তরঙ্গগুচ্ছ সর্বদা স্বতন্ত্র তরঙ্গের তুলনায় ধীরগতি সম্পন্ন হবে। কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা ইন্ডিভিজুয়াল তরঙ্গ, মানে সে যে দশাবেগে সামনের দিকে যায়, যেহেতু ডিভিপি বাই ডি ল্যামডা একটি ধনাত্মক রাশি, তাহলে আমি দেখতে পাচ্ছি ভিজি থেকে, মানে ভিজিটা হচ্ছে ভিপি থেকে একটা অংশ বাদ দেওয়ার পরে যা থাকছে সেটা, ভিজিটা হচ্ছে ভিপি থেকে একটা অংশ বাদ দেওয়ার পরে যেটা সেটা, তাহলে ডেফিনেটলি ভিজি ইজ লেস দ্যান ভিপি। এভাবেও কিন্তু পরীক্ষাতে আসে, শো দ্যাট ভিজি ইজ লেস দ্যান ভিপি। তখন তোমার যুক্তিটা কি হবে, এই কথাটা বলতে হবে যেহেতু ডিভিপি বাই ডি ল্যামডা সর্বদাই ধনাত্মক, সুতরাং এই সমীকরণ থেকে দেখা যায় যে ভিজি ইজ লেস দ্যান ভিপি, অর্থাৎ ভিপি ইজ গ্রেটার দ্যান ভিজি। এই কথাটা তুমি বলতে পারবে। ক্লিয়ার? ওয়াই থেকে কিছু বাদ দেওয়ার পরে এক্স এর সমান হয়, তাহলে নিশ্চয়ই ওয়াই এক্স এর চেয়ে বড়, ঠিক কিনা? আমার কথা বুঝো নাই? বুঝতে ইয়েস স্যার।
আচ্ছা, এটা কঠিন কোনো ক্যালকুলেশন না, জাস্ট মানগুলো বসিয়ে এটা দেখে নিও। আমি আজকে এই অংশটা শেষ করতে চাচ্ছি, আর কিছুই না। এটা ডি ব্রগলিজ হাইপোথিসিস, এটা আমরা জানি। এটা তোমরা দেখো, এটা সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখো অন্য কোনো কনসেপচুয়াল কোনো প্রশ্ন আছে কিনা। এই জায়গাটা সহজ, এটা আমি এটা আর সময় নষ্ট করতে চাচ্ছি না, এটা জাস্ট উপরে একটা ডিফারেন্সিয়েট করে বসিয়ে তোমরা দেখবা। কনসেপচুয়াল কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের, তাই বলো। না স্যার, আবার হচ্ছে নিজেরা বাকি যেটুকু আছে নিজেরা হ্যাঁ, পড়লেও আর মনে ভালো করে হয় পড়ো, ঠিক আর হয়ে আমি যেগুলো বলেছি ভিডিওটা আবার বারবার দেখো, কথাগুলি বোঝার চেষ্টা করো। এরপর আরেকটা মানে খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটা আমরা যেটা বোরের মানে অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে যেটা আমরা জেনেছিলাম, যে পরমাণু গঠন সম্পর্কিত বোরের তত্ত্বানুসারে ইলেকট্রন কোনো শক্তির বিকিরণ না ঘটিয়ে নির্দিষ্ট আকৃতির কক্ষপথে আবর্তন করতে থাকে। কিন্তু তাড়িৎ-চুম্বক তত্ত্ব অনুসারে অবশ্যই একটা ইলেকট্রন না, যে কোনো চার্জিত কণা যখন গতিশীল হবে, তখন সে নিয়মিতভাবে শক্তি বিকিরণ ঘটাবে। তাহলে একটা ইলেকট্রন তো শক্তির বিকিরণ ঘটাতে থাকলে নিশ্চয়ই সে শক্তি হারাতে হারাতে তার কক্ষপথের ব্যাসার্ধ ছোট হতে হতে একসময় সে নিউক্লিয়াসে পতিত হবে। তাহলে এটা তো মিলে না বাস্তবতার সঙ্গে। তো উপরন্তু স্থায়ী কক্ষপথের ব্যাসার্ধ অখণ্ড সংখ্যার বর্গের সমানুপাতিক। স্থায়ী কক্ষপথের ব্যাসার্ধ অখণ্ড। স্যার সরি, দেখো আমার কানেকশনটা চলে গিয়েছিল, আবার রিকানেক্ট হয়েছে। এখন শুনতে পাচ্ছ তোমরা? ইয়েস স্যার, বলতেছেন। এখন। মাঝখানে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, এই জন্য 1-2 মিনিট মনে হয় শুনতে পাওনি। বলছি যে বোরের যে তত্ত্ব ছিল যে ইলেকট্রনগুলো যখন কোনো স্থায়ী কক্ষপথে আবর্তন করে তখন সে কোনো প্রকার শক্তি বিকিরণ করে না। কিন্তু তাড়িৎ চুম্বক তত্ত্ব অনুসারে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে কোনো চার্জিত কণা যখনই গতিশীল হবে তখন কিন্তু সে শক্তি বিকিরণ করবে। তাহলে সেই অনুযায়ী চিন্তা করলে তো তার শক্তি ক্রমান্বয়ে কমতে কমতে একসময় কক্ষপথের ব্যাসার্ধ ছোট হয়ে আসার কথা, এবং সেটা নিউক্লিয়াসে ফল করার কথা। এটাকে যখন আমরা ব্যাখ্যা দিচ্ছি, দেখো কোয়ান্টাম থিওরি অনুযায়ী আমরা কিভাবে বলছি জিনিসটা, বা কনসেপ্টটা কিরকম। পরমাণুর গঠন সম্পর্কিত বোরের তত্ত্বানুসারে ইলেকট্রন কোনো শক্তির বিকিরণ না ঘটিয়ে নির্দিষ্ট আকৃতির কক্ষপথে আবর্তন করতে থাকে। উপরন্তু স্থায়ী কক্ষপথের ব্যাসার্ধ অখণ্ড সংখ্যার বর্গের সমানুপাতিক। এটা আমরা ওই যে ইকুয়েশন যেটা ডেভেলপ করেছি, আর এর জন্য যে এক্সপ্রেশন আমরা বের করেছিলাম, ওই এক্সপ্রেশনে ছিল সামথিং ইন্টু এন স্কোয়ার। তো এন ইজ অ্যান ইন্টিজার নাম্বার, তাহলে অবশ্যই ব্যাসার্ধ অখণ্ড সংখ্যার বর্গের সমানুপাতিক। কোয়ান্টাম তত্ত্বের এই সীমাবদ্ধতার জবাবে ডি ব্রগলি বলেন যে পদার্থবিদ্যার অখণ্ড সংখ্যার ব্যবহার রয়েছে শুধুমাত্র ব্যতিচার এবং টানা তারের কম্পন প্রকৃতির ঘটনাবলীতে। খেয়াল করো, ব্যতিচারে আমরা কিন্তু যখন ব্যতিচার স্টাডি করি তখনও কিন্তু ওই যে 1 নাম্বার ম্যাক্সিমাম, 1 নাম্বার মিনিমাম, 2 নাম্বার ম্যাক্সিমাম, 2 নাম্বার মিনিমাম, তার মানে ওখানে কিন্তু অখণ্ড সংখ্যায় আমরা ব্যবহার করে থাকি। আর এই উভয় ঘটনাই তরঙ্গ গতি নির্দেশক। তাই তিনি প্রস্তাব করেন যে সুবিধাজনক কক্ষপথে আবর্তনরত ইলেকট্রন ও তরঙ্গের মতো আচরণ করতে পারে, ঠিক যেমনটি ঘটে থাকে ফোটনের ক্ষেত্রে। এই অনুকল্পের ভিত্তিতে তিনি কোয়ান্টাম শর্ত উদ্ভাবনের ব্যাখ্যা প্রদানে সমর্থ হন। এবার খেয়াল করো, ধরা যাক কোনো ইলেকট্রনের একটি কক্ষপথে পরিভ্রমণ করছে। এই আবর্তনকালে ইলেকট্রনের চারিদিকে যদি একটি তরঙ্গ ইলেকট্রনটির সহগামী হয়, তবে স্থির তরঙ্গের ন্যায় একটা আমরা কিছু একটা পেয়ে যাব। এই স্থির তরঙ্গের স্থায়িত্বের নীতি হচ্ছে সম্পূর্ণ গতিপথ তরঙ্গটির সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, এবং যেন গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হতে পারে। লক্ষ্য করো, তার মানে এই যে যে বৃত্তাকার কক্ষপথ, সেই বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটি ঘুরছে ঠিকই, তার সঙ্গে যে তরঙ্গ অ্যাসোসিয়েটেড রয়েছে তার একটা স্থির তরঙ্গ তৈরি করছে এমন ভাবে যেন চেহারাটা এরকম হয়। কিন্তু যদি এটা গঠনমূলক ব্যতিচার, অর্থাৎ সম সম দশায় পরস্পরের সাথে মিলিত না হয়ে যদি সেটা এলোমেলো হতো, তাহলে কিন্তু সেটা অস্থায়ী একটা স্থির তরঙ্গ তৈরি করতো, যার দেখো কোনো মানে স্ট্রাকচারটা প্রতি মুহূর্তে ভেঙে যাচ্ছে এবং সেটা কোনো স্থায়িত্ব লাভ করছে না। তাই স্থায়ী পূর্ণচক্রে যদি তরঙ্গ দৈর্ঘ্য পূর্ণচক্রে গণিতক হয়, চেহারাটা এরকম হওয়ার কথা। এটা ডি ব্রগলির কনসেপ্ট।
এখন ইলেকট্রনের বৃত্তাকার পথের পরিধি হচ্ছে টোয়াইস পাই আর এবং আনুষঙ্গিক তরঙ্গের পূর্ণ সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য বিদ্যমান রয়েছে। পূর্ণ সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য, ভগ্নাংশ নয় কিন্তু। যেমন দেখো, তুমি যদি এখান থেকে শুরু করো, এক, এখান থেকে এটা 1, 2, 3, 4, 5, এটা ধরলে 6, কিন্তু এমন হবে না যেটা 6.5 অথবা 5.5, এটা সম্ভব না। অতএব অবশ্যই তার পূর্ণ সংখ্যক সে এমন ভাবে আবর্তন করবে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড তরঙ্গটা ঠিক এমন একটা স্থির তরঙ্গ তৈরি করবে যে তার লুপ সংখ্যা তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যায় আমি ব্যক্ত করতে পারবো। তাহলে তা যদি হয়, এখানে যদি এন সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য থাকে আর পুরো রাস্তার দৈর্ঘ্য যদি টোয়াইস পাই আর হয়, তাহলে টোয়াইস পাই আর ইজ ইকুয়াল টু এন ল্যাম্ডা। এখান থেকে ল্যামডা মানে এইচ বাই পি, অর্থাৎ ডি ব্রগলিস রিলেশন। তাহলে পি মানে এমভি, সুতরাং এন এইচ বাই এমভি। ল্যামডা মানে এইচ বাই পি, এটাকে আমরা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি। এদিকে আবার আমরা যদি বোরের যে কনসেপ্ট আছে সেটার সাথে যদি আমরা রিলেশন বুঝতে চাই, তাহলে এখানে আমরা একটু ব্যাখ্যাটাকে আরেকটু এক্সটেন্ড করি। যেমন যে কোনো বৃত্তাকার পথে আবর্তনরত কণার জন্য কৌণিক ভরবেগ যদি আমরা বিবেচনা করি, কৌণিক ভরবেগ হচ্ছে এমভি আর। কৌণিক ভরবেগ হচ্ছে এমভি আর, অর্থাৎ আর ক্রস পি থেকে আমরা এটা পাই এমভি আর বা পি আর। তাহলে এমভি আর মানে হচ্ছে এনএইচ বাই টোয়াইস পাই, যেটা এনএইচ কাট বোরের কথা ছিল যে আবর্তনরত কোনো কণার বা ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে এইচ বাই টোয়াইস পাই এর পূর্ণ সংখ্যা গুণিতক। মনে আছে তো? স্যার, বোরের বোরের পরমাণু স্ট্রাকচারটা মডেলে মনে আছে? ছিল। মনে আছে? জি, ইলেকট্রনগুলি বোরের তার, পরমাণু মডেলে ছিল। হ্যাঁ তাই তো বলছি, আমরা তো ওটা নিয়েই কথা বলছি রে বাবা। তার সঙ্গে যে ডি ব্রগলিস হাইপোথিসিসটা কিভাবে ট্যাগ করা হলো কোয়ান্টাম থিওরিটাকে এস্টাবলিশ করার জন্য, আমরা সেটা নিয়েই কথা বলছি। তাহলে আহ ডি ব্রগলির মতামত অনুসারে আমরা পাচ্ছি এই রিলেশন, আর বোরের প্রস্তাবনা অনুসারে পাচ্ছি এটা। এখন দেখো, আমরা যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাম শর্ত আমরা এর আগে ডিসকাস করেছি আগের ক্লাসে, সেটা যদি হয় কণার কক্ষপথ পরিক্রমায় কোনো ক্ষুদ্র পথ ডিকিউতে তরঙ্গ সংখ্যা যদি ডিকিউ বাই ল্যামডা হয়, তাহলে সম্পূর্ণ পথ পরিক্রমায় মোট তরঙ্গ সংখ্যা হবে ক্লোজড ইন্টিগ্রেশন অফ ডিকিউ বাই ল্যামডা। ডি ব্রগলির অনুকল্প অনুসারে এই ডিকিউ বাই ল্যামডা ক্লোজড ইন্টিগ্রাল অফ ডিকিউ মানে টোটাল তরঙ্গ সংখ্যা হবে একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ ক্লোজড ইন্টিগ্রাল অফ ডিকিউ বাই ল্যামডা হবে এন। এখন ল্যামডা ইজ ইকাল টু যদি এইচ বাই পি হয়, তাহলে আমরা এটাকে আরেকটু এক্সটেন্ড করে লিখতে পারি ডিকিউ বাই ল্যামডা ডিভাইডেড বাই এইচ বাই পি ইকুয়াল টু এন। তার মানে ক্লোজড ইন্টিগ্রাল অফ পি ডি কিউ ইজ ইকুয়াল টু এন এইচ, যেটা উইলসন সমারফিল্ড কোয়ান্টাম শর্ত। সুতরাং উইলসন সমারফিল্ড কোয়ান্টাম শর্ত যখন প্রতিপাদন করা গেল, তার মানে ডি ব্রগলির যে অনুকল্প বা হাইপোথিসিস, সেটা একটা সঠিক পথ নির্দেশ করছে কোয়ান্টাম থিওরিতে ঢোকার জন্য। তাহলে এই যে যে রিলেশন গুলো বা এই যে স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট গুলো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়ান্টাম মেকানিক্স এর ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং পর্যায়ক্রমিক ভাবে আজকের জায়গাতে আসার জন্য। এটা ছিল 1924 সালের ঘটনা, যে লুইস জি ব্রগলির অবদান। এরপরে যেটা রয়েছে এটা খুবই সহজ, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, যেটা বারবার আমরা বলে এসেছি, আমরা এখনো বলতে পারি। যেমন একটা তরঙ্গকে যদি আমরা প্রকাশ করতে চাই, আমরা এর আগে পড়েছি এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি, ওমেগা মানে টোয়াইস পাই বাই নিউ। তাহলে আমরা কোন একটি ইলেকট্রনের ক্ষেত্রে যদি বলি যে তার সে একটা ত্রিমাত্রিক স্পেসের মধ্যে আছে, তার মনে করো টি ইকাল টু 0 টাইমে বেগ, কম্পাঙ্ককে আমরা বলছি নিউ নট। তাহলে সাই নট হচ্ছে তার তরঙ্গ বিস্তার, আর নিউ নট হচ্ছে কম্পাঙ্ক। তাহলে সেক্ষেত্রে আহ আমরা যদি ধরি যে একটা এক্স অক্ষ বরাবর কণার বেগ হচ্ছে ভি, তাহলে এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু বা এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটা সাধারণ ফর্ম যেটা তরঙ্গের, সেটা এখানে এর পরিবর্তে সাই নট লেখা হয়েছে, ওয়াই এর পরিবর্তে সাই লেখা হয়েছে, আর কিছুই না। তাহলে আসো আমরা যদি একটু রিলেটিভিটির কথা মনে করি, তোমরা কি রিলেটিভিটি পড়েছিলে ইন্টারমিডিয়েটে? ইয়েস স্যার। জি স্যার।
লরেন্টজ ট্রান্সফরমেশন থেকে আমরা জানি স্থির সময় এবং গতিশীল সময়ের মধ্যে একটা রিলেশন হচ্ছে এরকম, টি নট বা প্রপার টাইম এবং রিলেটিভ টাইমের রিলেশন হচ্ছে টি নট ইজ ইকুয়াল টু টি মাইনাস দিস দিস। এখন তুমি টি নট এর মানটা যদি এই রিলেটিভিস্টিক টাইম দিয়ে বসিয়ে দাও, দেওয়ার পরে তোমার রিলেশনটা হচ্ছে ঠিক এরকম। এখন তরঙ্গগতির সমীকরণ থেকে আমরা পাই, একটু আগে বারবার বলছিলাম আমি যে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি বা টোয়াইস পাই বাই টি ইন্টু টি মাইনাস এক্স বাই ভি। এটা ইউ কেন লিখেছে আমি ও আচ্ছা, নিউ এবং ভি দেখতে একই রকম বলে তারা আলাদা করার জন্য এখানে ইউ লিখেছে। দ্যাটস গুড, তুমি লিখতে পারো। অর্থাৎ তরঙ্গের বেগ যদি এক্স অক্ষ বরাবর ইউ হয়, তাহলে আমরা টোয়াইস পাই নিউ টি, ওখানে আমরা ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটির পরিবর্তে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। এই ফর্মটা তোমাদের পরিচিত কিনা? এটা তোমাদের পরিচিত জি কিনা? স্যার। হ্যাঁ, তা যদি হয় তাহলে সমস্যা নেই, কারণ এটা ইন্টারমিডিয়েটের ওয়েভস অ্যান্ড অসিলেশনস ছিল। তাহলে এখন দুটো সমীকরণ তুমি যদি তুলনা করো, এটা এবং এটা তুলনা করো, অর্থাৎ এটা হচ্ছে আমরা পেলাম রিলেটিভিস্টিক কনসেপ্ট থেকে টি এর ভ্যালুটা বসিয়ে, আর এটা হচ্ছে সাধারণ গতির সমীকরণ, তরঙ্গ গতির সমীকরণ। আমরা জানি এই দুজনকে কম্পেয়ার করলে অনুরূপ রাশিগুলোর জায়গাতে আমি দেখতে পাচ্ছি ইউ ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই নিউ, আর 1/t ইজ ইকুয়াল টু, যেহেতু নিউ কম্পাঙ্ক, তার জায়গাতে আছে নিউ নট বাই দিস 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাকে যদি আমরা এখন কম্পেয়ার করি তাহলে দাঁড়াচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু ইউ বাই ভি, ইউ বাই নিউ, সরি, ইউ হচ্ছে তরঙ্গ বেগ, দিস ইজ নিউ, আমি বারবার ভুল করে ভি বলে ফেলছি। তাহলে মানটা বসাও, বসানোর পর তুমি যেটা পাচ্ছ তার রিলেশন পাচ্ছ। আইনস্টাইনের রিলেশন আমরা জানি ইজ ইকুয়াল টু এইচ নিউ নট বলতে পারি আমরা, প্ল্যাঙ্কেট কনস্ট্যান্টের সাথে মিলিয়ে। এটা হচ্ছে প্ল্যাঙ্কেট ইকুয়াল টু এইচ নিউ, এটা হচ্ছে আইনস্টাইনের এম নট সি স্কোয়ার, রেস্ট এনার্জি। তাহলে এখানে তোমার নিউ নট ইজ ইকুয়াল টু পাচ্ছি এম নট সি স্কোয়ার বাই এইচ। এখন ওই সমীকরণের মানটা বসাও, তাহলে ল্যামডা এর ভ্যালু আসছে this। এখন যদি তুমি এম এর পরিবর্তে এম নট বাই এত এর পরিবর্তে এম লিখো, তাহলে তুমি পাচ্ছ ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। দ্যাট মিনস ঘুরে ফিরে একই কথা, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই, এবং এটাই হচ্ছে ডি ব্রগলির মানে তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা। এবং আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমরা কোয়ান্টাম থিওরি, যেটা আমরা এতক্ষণ বিবেচনায় রেখেছিলাম, বা কোয়ান্টাম থিওরি যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, তার সঙ্গে রিলেটিভিস্টিক মানে কণার রিলেটিভিস্টিক মোশনের যে পার্সপেক্টিভ, এই দুটোর যে সমন্বয় করলাম, সমন্বয় করে আমরা দেখতে পেলাম যে আমাদের এই ধারণা অনুযায়ী প্রসিড করলেও আমরা ঠিকই আহ ডি ব্রগলিস হাইপোথিসিস, যেটা ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা, সেটা আমরা গেইন করতে পারি এবং সেটা প্রমাণিত হবে। এটি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা, যে প্লাঙ্ক ধ্রুবক এবং কণার ভরবেগের অনুপাত মান। তাহলে ওই যে শুরুতে আমি বলে আসছিলাম তরঙ্গ দৈর্ঘ্য এবং ভরবেগ পরস্পর ব্যস্তানুপাতিক, এবং এদেরকে সমান করার জন্য যে ধ্রুবক, সেটা ডি ব্রগলি বের করেন এইচ। বুঝতে পেরেছো? দিস ইজ এইচ। ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/p। তাহলে ইকুয়াল করতে গেলে একটা কনস্ট্যান্টের মাধ্যমে ইকুয়াল হচ্ছে, সেই কনস্ট্যান্টটাই হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট। এবং আমি একদম এই লেকচারের শুরুতেই আমি বলেছি যে ডি ব্রগলি এটা প্রতিপাদন করেন এই রিলেশনটা, এবং তিনি দেখান যে এই কনস্ট্যান্টের মান হচ্ছে ল্যামডা এর সরি এইচ এর সমান বা প্লাঙ্কের কনস্ট্যান্টের সমান। আহ, সেটা আমরা একটু প্রমাণ করে দেখি। আবার আমরা একটু কথাটা বলি বা প্রমাণ করি। তাই নিশ্চিত হওয়া যায় পি ও ল্যামডা এর গুণফল একটি ধ্রুবক, যেহেতু তারা ব্যস্তানুপাতিক। ডি ব্রগলি এই ধ্রুবকের মান নির্ণয় করেন এইচ, অর্থাৎ প্লাঙ্কস কনস্ট্যান্ট। ক্লিয়ার? জি স্যার। তার মানে কি আমরা দেখো কতজন কত কথা বলেছে, সবাই একই ধরনের কথা বলেছে কিন্তু তার মতো করে বলেছে। আর এর মধ্যে যে সমন্বিত রূপটা তৈরি হলো, তখনই সায়েন্সটা ডেভেলপ করলো, তখনই থিওরিটা প্রমাণিত হলো বা প্রতিষ্ঠিত হলো। একই বিষয় সম্পর্কে যদি সবার কথাই সত্য হয়, তাহলে নিশ্চয়ই তাদের একটা সমন্বিত রূপ থাকবে।
আর এই সমন্বিত রূপটাই হচ্ছে বিজ্ঞান বা জ্ঞান। আর এই ক্ষেত্রে আমরা সেটাকে পরবর্তীতে কোয়ান্টাম মেকানিক্স নামে একটা বিষয়, জ্ঞানের একটা নতুন দিগন্ত হিসেবে আমরা দেখতে পেলাম। এই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর অতীত ইতিহাস। আজকের লেকচার আমরা এখানে রাখতে চাইছি, যদি তোমাদের আর কোনো প্রশ্ন না থাকে। সবচেয়ে ভালো হয় তোমরা নিজেরা একটু স্টাডি করো। এই চ্যাপ্টার থেকে আমার পক্ষ থেকে যা দেওয়ার আমি দিয়েছি, তোমরা এক্সাম্পল গুলো দেখবে, প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা থাকে আমার সঙ্গে কনসাল্ট করবে, না হলে আমরা আগামী দিন থেকে পরের চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো আমার কথা? জি কারো স্যার। কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আমার মনে হয় এখন তুমি যদি আজকেই আমার এই লেকচারটার পরেই যদি বসে যাও, তাহলে তুমি আরো আনন্দ পাবে। এই যে চিন্তা করার জায়গাগুলো, যে সমন্বয় করার জায়গাগুলো, অথবা এই যে ডিপলি চিন্তা করা, পার্টিকেলটাকে চোখ বন্ধ করে নিজের মতো করে দেখতে চাওয়া, হ্যাঁ, ইমাজিনারি একটা জায়গা থেকে দৃশ্যায়ন করা, এইগুলোই হচ্ছে মানে জ্ঞান চর্চার আনন্দ। এটা একটু করো, আমার এই ভিডিওটা আবার দেখো, প্লাস আমি যেভাবে যেখান থেকে যা কোট করে করে আমি পড়ালাম সেগুলিকে আবার তুমি পড়ো, স্টাডি করো, বইটা তো তোমাদের কাছে আছে। কোনো সমস্যা নেই, যদি আবার কোনো ভাবনার জায়গা তৈরি হয়, প্রশ্নের উদ্রেক ঘটে, আমি অবশ্যই সেটার উত্তর দিব। ঠিক আছে? তাহলে জি কি স্যার। আজকে রাখতে পারি? জি স্যার। ইয়েস, ইয়েস স্যার। কি আবু জাফর, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। এখন আস্তে 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 চিন্তাশীলতার ক্ষমতাটাকে বাড়াতে হবে। কিভাবে ডিপলি চিন্তা করতে হয় এগুলো এক্সারসাইজ করতে হবে। তারপরেই না থিওরিটিক্যাল নলেজ গুলোকে এনজয় করার একটা জায়গা পাবে। হুম। সবাই ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আহ মঙ্গলবারে। যদি কোনো বিশেষ সমস্যা না থাকে তাহলে একই টাইমে। জি স্যার। আর যদি তোমরা এগ্রি করো, আমার যদি সমস্যা না থাকে, তাহলে আমরা আজকের মতো আর্লিয়ার শুরু করে দিতে পারবো। আজকে যেমন দেখো অনেক লম্বা একটা লেকচার আমরা দিতে পারলাম, তাই না? প্রায় 2টা লেকচারের সমান কন্টেন্টস আমরা আজকে কভার করে ফেললাম। জি স্যার। 9:30 থেকে হলে ওটা তো অনেক ঝামেলা, একদম অনেক বেশি রাত হয়ে যায়, তখন 8টা থেকে হলে ভালো। হুম। না, 8:30 থেকে স্যার। আলটিমেটলি তোমার টাইম ওইটাই হবে। যে কয়দিন আমরা একটু সুবিধা পাচ্ছি সেই সুবিধাটা আমরা এনজয় করি, এটাই। আচ্ছা স্যার, ঠিক আছে। সবাই ভালো থেকো, শুভরাত্রি। স্যার নমস্কার। হ্যাঁ, নমস্কার।